আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক ক্লজ অ্যান্ড ফ্রেজের মধ্যে যে ডিফারেন্সটা কি সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন বিসিএস এবং ব্যাংক এক্সাম এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষায় এবং ভার্সিটি অ্যাডমিশন সহ বিভিন্ন পরীক্ষায় এই ক্লজ অ্যান্ড ফ্রেজের উপর বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হয়। ইংরেজি গ্রামারে ক্লজ এক্স্যাক্টলি যেমন সেন্টেন্সে থাকে তেমনি ফ্রেজও সেন্টেন্স থাকে। তো সেন্টেন্সে ফ্রেজ কখন ব্যবহৃত হয় বা ক্লজ কখন ব্যবহৃত হয় এবং ক্লজ অ্যান্ড ফ্রেজ এই দুটো এক্স্যাক্টলি কেন ব্যবহৃত হয় এবং কোন সেন্টেন্সগুলোতে ক্লজ ব্যবহৃত হবে আবার কোথায় ফ্রেজ ব্যবহৃত হবে তা নিয়ে আজকের ক্লাস আমরা ডিসকাস করব। ক্লজ ক্লজ কি? ক্লজে সাবজেক্ট থাকবে একটা, অর্থাৎ একটা ক্লজে সাবজেক্ট থাকবে একটা অ্যান্ড ফাইনাইট ভার্ব থাকবে একটা। তো সাবজেক্ট কি? সেন্টেন্সের শুরুতে যে বিষয়টা নিয়ে বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টের পর একটা ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যেটা ছাড়া সেন্টেন্সটা অসম্পূর্ণ থেকে যাবে সেরকম একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে দাঁড়ালো কি? ক্লজে সাবজেক্ট হচ্ছে একটা, ফাইনাইট ভার্ব হচ্ছে একটা। যেমন আমি কয়েকটা ক্লজ লিখি। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তো দেখেন এটা একটা ক্লজ। হোয়াই ক্লজ? এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে, সে ফুটবল খেলে, এটা বাক্যটা সম্পূর্ণ। সো এটা যেমন সেন্টেন্স আবার এটা একটা ক্লজ। কেন ক্লজ? দেখেন ক্লজ আমি বলছি সাবজেক্ট কয়টা? একটা। তো দেখেন হি সাবজেক্ট একটাই, এখানে সাবজেক্ট একটা, এখানে আর কোনো সাবজেক্ট নাই। অ্যান্ড সাবজেক্টের পরে এই যে ভার্ব, ফাইনাইট ভার্ব, প্লে খেলা করা। তো খেলা করা একটা ভার্ব, আমার কাজ করা এটাই হচ্ছে ভার্ব। সো খেলা করা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বও কিন্তু একটা, এখানে আর কোনো ফাইনাইট ভার্ব নাই। তাহলে সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা থাকবে ক্লজে এবং ক্লজ সবসময় মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন তাহলে হি প্লেস ফুটবল একটা ক্লজ। আমি যদি বলি যে our class has started at 8:30 PM, আমাদের ক্লাস 8:30টায় শুরু হয়েছে। তো দেখেন এটাও একটা ক্লজ। হোয়াই ক্লজ? এখন এখানে দেখেন সাবজেক্ট কয়টা? একটা, আওয়ার ক্লাস, অ্যান্ড হ্যাজ স্টার্টেড শুরু হয়েছে। সো শুরু হওয়া অবশ্যই ভার্ব। তো ফাইনাইট ভার্বও কয়টা? একটা। তাহলে সাবজেক্ট একটা অ্যান্ড ফাইনাইট ভার্ব যদি একটা হয় তবে সেটা ক্লজ এবং সেটা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে। সো আশা করি ক্লজ ক্লিয়ার হলো। তাহলে এটা একটা ক্লজ, হি প্লেস ফুটবল যেমন ক্লজ। আওয়ার ক্লাস হ্যাজ স্টার্টেড অ্যাট 8:30 PM, এটাও ক্লজ। এখন আমরা ফ্রেজটা দেখব। ফ্রেজে সাবজেক্ট, ক্লজে তো সাবজেক্ট থাকে একটা, ফ্রেজে নো সাবজেক্ট, কোনো সাবজেক্ট নেই। আচ্ছা, ফাইনাইট ভার্ব? নো ফাইনাইট ভার্ব, কোনো ভার্ব নেই। তাহলে আমরা প্রথমত ডিফারেন্স পড়ে ফেললাম। ক্লজে সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, বাট ফ্রেজে সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্ব নাই। তাহলে কিভাবে আপনি ফ্রেজ চিনবেন? দেখেন ফ্রেজ হচ্ছে সেন্টেন্সের ঠিক অতিরিক্ত অংশ। যেমন I am in a fix what to do, the book is on the table, দেখেন এখানে দুটো সেন্টেন্স লিখছি। ক্লজ এন্ড ফ্রেজের মধ্যে পার্থক্যটা খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আমি যদি ক্লজের ক্ষেত্রে এটা পুরোটা একটা যেমন সেন্টেন্স, এটা একটা ক্লজ। হোয়াই ক্লজ? সাবজেক্ট, এটা সাবজেক্ট অ্যান্ড এম হচ্ছে ফাইনাইট ভার্ব। সো সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, সো এটা পুরোটাই হচ্ছে একটা কি? ক্লজ। বাট আবার যদি আমি দেখি দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপরে, তাহলে সাবজেক্ট দেখেন সাবজেক্ট কিন্তু একটা অ্যান্ড ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, তাও কিন্তু একটা। তাহলে এটা একটা ক্লজ। তাহলে এই সেন্টেন্সের মধ্যে ফ্রেজ কোথায়? ফ্রেজটা হচ্ছে
দেখেন আমি যদি বলি আই এম ইন এ ফিক্স, আমি একটা কিসে আছি, ইন এ ফিক্স এটা একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে আমি এখন সংকটপূর্ণ অবস্থায় আছি, হোয়াট টু ডু, কি করব। তাহলে এই যে ইন এ ফিক্স এটা হচ্ছে ফ্রেজ। দেখেন ইন এ ফিক্সে সেন্টেন্সের ঠিক অতিরিক্ত অংশ হচ্ছে ফ্রেজ। এটা কোনো এখানে কোনো সাবজেক্ট নাই, ইন এ ফিক্সে কোনো সাবজেক্ট আছে, কোনো সাবজেক্ট নাই। আবার দেখেন কোনো ফাইনাইট ভার্ব, কোনো ভার্ব নাই। যেমন আমি যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপরে, তাহলে দেখেন এই যে অন দ্য টেবিল, অন দ্য টেবিল হচ্ছে টেবিলের উপরে। এই যে এখানে কোনো দেখেন এটা হচ্ছে ফ্রেজ। কেন ফ্রেজ? ফ্রেজ বিকজ অফ এটা ফ্রেজ, কারণ এখানে কোনো সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। এবং এই অন দ্য টেবল যদি আমি এটা ছাড়া চিন্তা করি, অন দ্য টেবল ফ্রেজ কখনো মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। এটা জাস্ট সেন্টেন্সের জাস্ট অতিরিক্ত অংশকে ব্যাখ্যা করার জন্য ফ্রেজ ব্যবহৃত হয়। তাহলে এটা এরা যেমন পুরাটা মিলে ক্লজ, যেমন পুরাটা মিলে ক্লজ, বাট ফ্রেজ এরা কিন্তু ফ্রেজ না। ফ্রেজ হচ্ছে সেন্টেন্সের ঠিক অতিরিক্ত অংশ, যেটা সেন্টেন্সটাকে কি করে, সৌন্দর্যমণ্ডিত করে। আশা করি ফ্রেজ ক্লিয়ার। আমি আরো কয়েকটা ফ্রেজ এখানে উদাহরণ দিচ্ছি। ইফ ইউ ডোন্ট ইউটিলাইজ your time, you will suffer in the long run. এই সেন্টেন্স একটু দেখেন। ইফ মানে হচ্ছে যদি, যদি ইউ ডোন্ট ইউটিলাইজ ইউর টাইম, যদি তুমি তোমার সময়কে কি না করো, সদ্ব্যবহার। এই ইউটিলাইজ মানে হচ্ছে সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করা। ইউ উইল সাফার, তুমি ভুগবা। কখন ভুগবা? ইন দ্য লং রান, পরিশেষে ভুগবা। তো দেখেন এই সেন্টেন্সে ক্লজ কয়টা? ইউ ডোন্ট ইউটিলাইজ ইউর টাইম, দেখেন সাবজেক্ট কয়টা? এই যে একটা। আবার ইউটিলাইজ সদ্ব্যবহার করা, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা। সো এইখান থেকে শুরু হয়ে এইটুক পর্যন্ত একটা ক্লজ। ইউ উইল সাফার ইন দ্য লং রান, দেখেন আবার সাবজেক্ট একটা, সাফার ভোগা, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব হচ্ছে আরেকটা, তাহলে সাবজেক্ট যেমন এখানে একটা, ফাইনাইট ভার্ব একটা, তাই এটা একটা ক্লজ এটুক পর্যন্ত। ঠিক একইভাবে সাবজেক্ট এখানে একটা, ফাইনাইট ভার্ব একটা, তাই এখান থেকে শুরু হয়ে এটুক পর্যন্ত আরেকটা কি ক্লজ। তাহলে এইখানে ক্লজ হচ্ছে দুইটা, এটা একটা ফুল সেন্টেন্স ইফ থেকে শুরু হয়ে ফুল স্টপ পর্যন্ত, আর এখানে ক্লজ হচ্ছে দুইটা। এখন প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সের ফ্রেজ কোথায়? যেমন ধরেন ইউ উইল সাফার, তুমি ভুগবা কখন? ইন দ্য লং রান, এই যে ইন দ্য লং রান এটা হচ্ছে ফ্রেজ। ইন দ্য লং রান হচ্ছে ফ্রেজ, এর অর্থ হচ্ছে পরিশেষে। অর্থাৎ তুমি যদি তোমার সময়কে সদ্ব্যবহার না করো, তাহলে তুমি জীবনের শেষে, পরিশেষে কি করবা? এটার জন্য ভুগতে হবে, ভুগবা, এটাই বোঝাচ্ছে। সো আশা করি ক্লজ এন্ড ফ্রেজের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার হয়ে গেল। ক্লজে সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, বাট ফ্রেজে সাবজেক্টও থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, জাস্ট সেন্টেন্সের এক্সট্রা অংশকে জাস্ট শব্দগুচ্ছ। এখানে ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, যেমন ইন দ্য লং রান পরিশেষে, এটা একটা কিছু শব্দগুচ্ছ দিয়ে সেন্টেন্সের ভাব প্রকাশ করার জন্য ব্যবহৃত হবে, যেটা কখনো সম্পূর্ণভাবে মনের অর্থ প্রকাশ করতে পারে না। যদি সেন্টেন্সের ক্লজের মধ্যে থাকে তবে সেটা কি করতে পারে? সম্পূর্ণভাবে মনের অর্থ প্রকাশ করতে পারে। আশা করি ক্লজ সেন্টেন্সের মধ্যে ক্লজ আর ফ্রেজ আইডেন্টিফাই করতে আপনাদের প্রবলেম হবে না। আরো এখন আমরা সেন্টেন্সে কখন কিভাবে ক্লজ ব্যবহৃত হয় এটা একটু জানবো। কোন সেন্টেন্সে ক্লজ, কতটি ক্লজ ব্যবহৃত হয় এটা শিখবো। সেন্টেন্স মূলত দেখেন, সেন্টেন্স মূলত তিনটা ফরম্যাটে হয়: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এই সেন্টেন্স এই তিনটা ফরম্যাটে হয়। অর্থাৎ আমরা ইংরেজি বলা, লেখা বা ইংলিশ নিয়ে যাই করি না কেন, মনের ভাব প্রকাশ করার জন্য ইংলিশে আপনাকে সেন্টেন্স তৈরি করা জানতে হবে। আর সেন্টেন্স তৈরি হয় এই তিনটা ফরম্যাটে: সিম্পল, কমপ্লেক্স আর একটা হচ্ছে কম্পাউন্ড। তো দেখেন এখন সিম্পল সেন্টেন্সে কয়টা ক্লজ ব্যবহৃত হবে সেটা শিখাবো,
কমপ্লেক্সে এবং কম্পাউন্ডে কিভাবে ক্লজ ব্যবহৃত হয় তার বিষয়টা আমরা একটু খেয়াল করি। সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে একটা, ফাইনাইট ভার্ব হচ্ছে একটা। তো সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা হলে সেটা অবশ্যই কি হবে? ক্লজ হবে। তাহলে ক্লজ কয়টা? একটা, কারণ একটা ক্লজ তৈরি করতে হলে সাবজেক্ট লাগবে একটা, ফাইনাইট ভার্ব লাগবে একটা। সিম্পল সেন্টেন্সে ক্লজও কয়টা? একটা। এবার আসুন কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দুইটা, ফাইনাইট ভার্ব হচ্ছে দুইটা। তাহলে সাবজেক্ট যদি দুইটা হয়, ফাইনাইট ভার্ব যদি দুইটা হয়, তাহলে ক্লজও কয়টা হবে? এখানে দুইটা। হোয়াই? একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব দিয়ে একটা ক্লজ, আরেকটা সাবজেক্ট আরেকটা ফাইনাইট ভার্ব দিয়ে আরেকটা ক্লজ। তাহলে ক্লজ কয়টা কমপ্লেক্স সেন্টেন্সে? দুইটা। আমরা উদাহরণ করলে এগুলো খুব সহজে ক্লিয়ার হবে। আপাতত মনে রাখেন সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সাবজেক্টের পরের ভার্বটা ফাইনাইট ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা। তাই ক্লজও কয়টা? দুইটা, কারণ ক্লজ তৈরি হয় একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব দিয়ে। তাহলে দুইটার জন্য দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব, তাহলে ক্লজও দুইটা। কম্পাউন্ডেও সাবজেক্ট হচ্ছে দুইটা, ফাইনাইট ভার্ব হচ্ছে দুইটা। তাহলে কম্পাউন্ডেও ক্লজ কয়টা? কম্পাউন্ডেও ক্লজ দুইটা। এখন তাই 36তম বিসিএস এর প্রশ্ন আসছিল সিম্পল সেন্টেন্সে ক্লজ কয়টা? তো সিম্পল সেন্টেন্সে ক্লজ হচ্ছে কয়টা? একটা। কেন একটা? আমি একটু দেখাই। হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স একটু খেয়াল করেন। হি ইজ পুয়ার, সে গরিব। তো দেখেন এই সেন্টেন্সে দেখেন সাবজেক্ট কয়টা? একটা। এন্ড ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্ব কয়টা? সাবজেক্টের পরটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব কয়টা? একটা। তাহলে হি ইজ পুয়ার এখান থেকে হয়ে একটু পর্যন্ত একটা সেন্টেন্স। তো সেন্টেন্সে ক্লজ কয়টা? ক্লজও ঠিক একটাই। কেন? সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা। আমরা জানি ক্লজ তৈরি করতে হলে সাবজেক্ট লাগে, ফাইনাইট ভার্ব লাগে। তো সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, তাই ক্লজ একটা। আশা করি ক্লিয়ার হলো যে সিম্পল সেন্টেন্স হচ্ছে ক্লজ থাকে কয়টা? একটা। এবার আসেন কমপ্লেক্স সেন্টেন্স। Though he is poor, he is honest. ওকে, দেখেন কমপ্লেক্স সেন্টেন্স আমি বলছি সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা। দেখেন হি ইজ পুয়ার, হি ইজ, হি এই যে একটা সাবজেক্ট এন্ড এখানে আরেকটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কয়টা? দুইটা। এন্ড ফাইনাইট ভার্ব দেখেন ইজ, ফাইনাইট ভার্ব কয়টা? একটা। এন্ড এখানে ইজ আরেকটা, সো ফাইনাইট ভার্ব আরেকটা। তাহলে সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা। এখন প্রশ্ন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে যদি হি ইজ পুয়ার, হি ইজ পুয়ার মানে হচ্ছে সে গরিব, হি ইজ অনেস্ট মানে হচ্ছে সে সৎ। তো দেখেন এখানে ক্লজ হি ইজ পুয়ার, যেহেতু সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, তাহলে এটা একটা ক্লজ। আমি আবার বলি, দো থেকে শুরু হয়ে অনেস্ট পর্যন্ত হচ্ছে একটা সেন্টেন্স। তো সেন্টেন্সের মধ্যে যখন আবার সেন্টেন্স থাকে, মানে ছোট ছোট সেন্টেন্স, তখন তাদেরকে সেন্টেন্স বলা, তাদেরকে বলে ক্লজ। ক্লজ মানে হচ্ছে বাংলায় বলে বাক্যাংশ, বাক্যের অংশ। তো হি ইজ পুয়ার হচ্ছে একটা ক্লজ, আবার হি ইজ অনেস্ট হচ্ছে আরেকটা ক্লজ। তাহলে এখানে ক্লজ কয়টা? দুইটা। একটা হচ্ছে হি ইজ পুয়ার একটা ক্লজ, হি ইজ অনেস্ট হচ্ছে আরেকটা ক্লজ। আর দো হচ্ছে যদিও, সে গরিব সে সৎ। তো যদিও সে গরিব সে সৎ। তাহলে দেখেন বিষয়টা হচ্ছে এই একটা ক্লজ, এই আরেকটা ক্লজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ দুইটা, আর দুইটা ক্লজকে যুক্ত করার জন্য একটা কি লাগবে? এই দো। শুধু কি দো লাগবে না, এগুলোকে বলে কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে দুইটা ক্লজকে কি করে দেওয়া? যুক্ত করা। আমি একটু বিষয়টা একটু ক্লিয়ার করি, খুব মনোযোগ দিয়ে শুনুন। যেমন ধরুন আজকে আমরা ক্লাস শুরু করেছি 8:30টায়, এটা খুব সিম্পল সেন্টেন্স। তো এটা আমি সহজভাবে বললাম, কারণ আজকে আমরা প্রথমত সাবজেক্ট বললাম, শুরু করেছি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো এখানে ক্লজও একটা সিম্পল সেন্টেন্স। কিন্তু আমি যদি এইভাবে বলি, যখন আমরা 8:30টায় ক্লাস শুরু করেছিলাম তখন লাইভে ছিল 3 জন। তো দেখেন যখন আমরা ক্লাস 8:30টায় ক্লাস শুরু করেছিলাম একটা বললাম, লাইভে ছিল 3 জন, আরেকটা ক্লজ। তাহলে কয়টা ক্লজ? দুইটা ক্লজ। আর দুইটা ক্লজকে যুক্ত করতে গিয়ে যখন, এই যখনটা হচ্ছে কনজাংশন আর ক্লজ হচ্ছে দুইটা। তো এটাকে আপনি সিম্পল বলবেন না, এটা হয়ে যাবে কমপ্লেক্স। যেমন ধরুন আপনি আপনার ফ্রেন্ডের বাসায় গেলেন, তো ওকে বললেন যখন আমি তোর বাসায় গিয়েছিলাম তুই ঘুমাচ্ছিলি। তো দেখেন আমি তোর বাসায় গিয়েছিলাম, এটা একটা ক্লজ, তুই ঘুমাচ্ছিলি এটা আরেকটা ক্লজ। আর দুইটা ক্লজকে যুক্ত করার জন্য এই যখন, সেটা হচ্ছে কি? এটা হচ্ছে
কনজাংশন। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ থাকবে দুইটা আর এটাকে যুক্ত করার জন্য একটা কনজাংশন থাকবে। যেমন যদিও সে গরিব সে সৎ, তো সে গরিব একটা ক্লজ, সে সৎ একটা ক্লজ, আর দুইটাকে যুক্ত করার জন্য যদিও দিতে হবে। আমি যদি বলি সে গরিব সেই সৎ, তাহলে কিন্তু এটা মনের ভাব প্রকাশ করবে না, যদিও লাগবে। তাহলে এইভাবে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়, অর্থাৎ আপনাকে দুইটা ক্লজ থাকতে হবে আর দুইটা ক্লজকে যুক্ত করার জন্য এরকম কিছু কনজাংশন থাকতে হবে। এমন কনজাংশনগুলো নিয়ে আমরা ডিসকাস করবো কম্পাউন্ডের পরে। তো আশা করি কমপ্লেক্স সেন্টেন্স আপনি চিনবেন। কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ হচ্ছে দুইটা। এন্ড কম্পাউন্ডটা দেখি একটু। কম্পাউন্ডের সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা, এন্ড ক্লজও কয়টা? সো যদি সাবজেক্ট দুটো হয়, ফাইনাইট ভার্ব দুটো হয়, তাহলে ক্লজ অবশ্যই কয়টা হবে? দুইটা। সো একটু দেখেন, আমি জিনিসটা লিখি। বিডি সংক্ষেপে লিখলাম, বিডি টিম, বাংলাদেশ টিম প্লেড ওয়েল বাট দে লস্ট দ্য ম্যাচ। ওকে, সো একটু খেয়াল করি কম্পাউন্ডটা দেখেন। সাবজেক্ট দ্য বিডি টিম মানে বাংলাদেশ টিম প্লেড ওয়েল ভালো খেলেছিল, বাট কিন্তু দে লস্ট দ্য ম্যাচ তারা ম্যাচে হেরেছিল। তো দেখেন সাবজেক্ট দেখেন দ্য বাংলাদেশ টিম, সাবজেক্ট এখানে একটা, প্লেড খেলা করা, ফাইনাইট ভার্ব, সো ফাইনাইট ভার্ব একটা, তো সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা। এবার এই পাশে আসেন, দে সাবজেক্ট একটা, লস্ট হেরেছিল, ফাইনাইট ভার্ব এটাও আরেকটা। তো সাবজেক্ট এই যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব মিলিয়ে বাংলাদেশ প্লেড ওয়েল, বাংলাদেশ ভালো খেলেছিল, এটা একটা মনের ভাব প্রকাশ করতেছে। সো সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব মিলে এটা হচ্ছে একটা ক্লজ, ইটস এ ক্লজ। এন্ড অ্যানাদার ক্লজ ইজ দে লস্ট দ্য ম্যাচ, এই যে দে সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব মিলে এটা আরেকটা ক্লজ। তাহলে এখানেও ক্লজ কয়টা? দুইটা। এখন প্রশ্ন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ দুইটা, কম্পাউন্ডে ক্লজ দুইটা, তাহলে আপনি চিনবেন কেমনে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স কোনটা কম্পাউন্ড সেন্টেন্স? খুব একটা শর্টকাট আছে, দেখেন আমি বুঝাচ্ছি। কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, ক্লজ হচ্ছে কয়টা? দুইটা, আর দুইটা ক্লজকে যুক্ত করছে এই বাট কিন্তু। এটা অর্থটা আছে বাংলাদেশ টিম ভালো খেলেছিল কিন্তু তারা ম্যাচটিতে হেরেছিল। তো যদিও বাংলাদেশ টিম ভালো খেলেছিল কিন্তু, তাহলে বাংলাদেশ টিম ভালো খেলেছিল এটা একটা ক্লজ, তারা ম্যাচটিতে হেরেছিল এটা একটা ক্লজ, আর দুইটা ক্লজকে যুক্ত করেছে কিন্তু, এটা হচ্ছে কনজাংশন। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে ক্লজ থাকবে দুইটা আর দুইটা ক্লজকে যুক্ত করার জন্য কি থাকবে? কনজাংশন থাকবে। তো আমরা বলছি, এখন শুনেন মনোযোগ দিয়ে, সিম্পল সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, সো এটা সমস্যা হয় না। হি ইজ পুয়ার, বুঝা যাচ্ছে, সাবজেক্টটা ফাইনাইট ভার্ব একটা। কমপ্লেক্সের সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা, কম্পাউন্ডের সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা। আবার এক্ষেত্রে দুইটা ক্লজগুলোকে যুক্ত করার জন্য কনজাংশন লাগে। তো এখন কমপ্লেক্সও কনজাংশন লাগে, কম্পাউন্ডও কি লাগে? কনজাংশন লাগে। তো আপনি কিভাবে বুঝবেন কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড? একটা জিনিস মনে রাখবেন, কম্পাউন্ডের যে কনজাংশন সেগুলো একটু বলতেছি, আমি আবারও বলতেছি। কম্পাউন্ডের কনজাংশনগুলো কি? এন্ড, অর, বাট, আচ্ছা এন্ড, অর, নর, বাট, ইট। এই যে কয়টা কনজাংশন দেখেন তো, এন্ড, অর, এন্ড মানে এবং, অর মানে অথবা, নর মানে নতুবা, বাট কিন্তু, ইট মানে তা সত্ত্বেও। আচ্ছা, এখন কম্পাউন্ড সেন্টেন্সে এই কনজাংশনগুলো হবে 1 2 3 4 5, এই 5টা কনজাংশন কি হবে? ব্যবহৃত হবে। তো আমরা বলছি কম্পাউন্ডও ক্লজ দুইটা, কমপ্লেক্সও ক্লজ দুইটা, কিন্তু কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু কনজাংশনে, অর্থাৎ কনজাংশনের কাজ হচ্ছে ক্লজকে যুক্ত করা। এই 5টা কনজাংশন শুধু কম্পাউন্ডে ব্যবহৃত হবে। আমি আবারও বলতেছি, এই 5টা কনজাংশন কম্পাউন্ডে ব্যবহৃত হবে, আর এছাড়া বাকি যত কনজাংশন সবই কমপ্লেক্সে। বাকি যত কনজাংশন আছে সব কোথায় ব্যবহৃত হবে? কমপ্লেক্সে। শুধুমাত্র এন্ড, অর, নর, বাট, ইয়েট এই যে কনজাংশনগুলো সেগুলো কম্পাউন্ডে ব্যবহৃত হবে। আমি একটু জিনিসটা এক্সাম্পল আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওয়েট, দেখেন ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসি। তো দেখেন ওয়েট হিয়ার এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে মনে মনে কি আছে? ইউ আছে, কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু আদেশ উপদেশ বুঝায় তাই ইউটা লিখতে হয় না। তাহলে সাবজেক্ট একটা, ওয়েট হচ্ছে ফাইনাইট ভার্ব, সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, তাহলে ওয়েট হিয়ার হচ্ছে একটা ক্লজ, এবং আই কাম ব্যাক, এই যে আই হচ্ছে সাবজেক্ট একটা,
আবার এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা। সো এটা হচ্ছে আরেকটা ক্লজ। সো ক্লজ কয়টা এখানে? দুইটা, এ একটা ক্লজ, এ একটা ক্লজ। তো যদি ক্লজ দুইটা হয় তখন তো আমরা কনফিউশনে পড়ে যাই, এটা কি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স, কারণ কমপ্লেক্স সেন্টেন্সও ক্লজ দুইটা, কম্পাউন্ডও ক্লজ দুইটা। কিন্তু আমি একটা আপনাদেরকে ক্লু দিয়েছি, বলেছি এ অ্যান্ড অর নর বাট ইয়েট নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। এই কনজাংশনগুলো ছাড়া বাকি কনজাংশনগুলো যখন ক্লজকে যুক্ত করবে তখন তারা কম্পাউন্ড হবে না, তখন তারা হবে কমপ্লেক্স। দেখেন ওয়েট হিয়ার একটা ক্লজ, আই কাম ব্যাক একটা ক্লজ, তাহলে ক্লজ দুইটা, কিন্তু এটা কি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? আনটিল, পর্যন্ত, আনটিল মানে কি? পর্যন্ত, এটা একটা কনজাংশন। কিন্তু এই কনজাংশনগুলো এইগুলোর মধ্যে পড়ে নাই, অ্যান্ড অর নর বাট ইয়েট নট অনলি বাট অলসোর মধ্যে পড়ে নাই। দ্যাট মিনস এই যে সেন্টেন্সটা, এটা কি সেন্টেন্স? কম্পাউন্ড না, এটা হচ্ছে কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি ক্লিয়ার হলো। পরের সেন্টেন্সটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হি ইজ এ ট্যালেন্টেড বয়, সে একটা মেধাবী ছেলে, বাট অ্যান্ড হি গট এ প্লাস ইন দ্য এক্সাম, এবং সে পরীক্ষায় এ প্লাস পেয়েছিল। তাহলে দেখেন হি ইজ এ ট্যালেন্টেড বয়, এইখানে দেখেন সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা। হি গট এ প্লাস ইন দ্য এক্সাম, তো দেখেন সাবজেক্ট একটা, গট অর্থ পাওয়া, ফাইনাইট ভার্ব একটা। তাহলে সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা। সো হি ইজ এ ট্যালেন্টেড বয় একটা ক্লজ, হি গট এ প্লাস ইন দ্য এক্সাম আরেকটা ক্লজ। তাহলে ক্লজ দুইটা হলো। তো আমরা জানি ক্লজ কমপ্লেক্সও দুইটা, কম্পাউন্ডও কয়টা? দুইটা। বাট পার্থক্য হচ্ছে কিভাবে বুঝবো কম্পাউন্ড নাকি ক্লজ? এই কনজাংশনগুলো দেখেন, দেখেন মাঝখানে এন্ড কনজাংশনটি আছে। সো এন্ড যদি কনজাংশন থাকে তখন সেটা কম্পাউন্ড হয়, কমপ্লেক্স হয় না। দ্যাট মিনস এই পরের সেন্টেন্সটা হচ্ছে কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি ক্লিয়ার হচ্ছে। সো আমাদেরকে মনে রাখতে হবে অ্যান্ড অর নর বাট ইয়েট নট অনলি বাট অলসো, এগুলা যদি ক্লজকে যুক্ত করে তখন সেটা কম্পাউন্ড, আর এগুলো ছাড়া বাকি কনজাংশনগুলো যখন ক্লজকে যুক্ত করবে তখন সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সো আরেকটা এক্সাম্পল আমি এখানে লিখেছি, একটু দেখেন। হি ওয়াজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, তো দেখেন সাবজেক্ট হচ্ছে একটা, অ্যান্ড ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব একটা, সাবজেক্টও একটা। এখানে কিন্তু আর কোনো সাবজেক্ট নেই। আপনি দেখেন হি ওয়াজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, সে একটা পরিশ্রমী ছেলে, বাট এখানে কিন্তু আর কোনো সাবজেক্টও নয়, আর কোনো ফাইনাইট ভার্ব নয়, সাবজেক্টও একটা, ফাইনাইট ভার্ব একটা। সো তাহলে এটা শুধু একটাই ক্লজ। সো একটা ক্লজ হলে এটা কি সেন্টেন্স? সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব হলে ক্লজ একটা, তখন এটা সিম্পল সেন্টেন্স। সো হি ওয়াজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে সিম্পল সেন্টেন্সে ক্লজ একটা, কারণ সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা। কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ দুইটা, কারণ সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা, আর ক্লজকে যুক্ত করার জন্য কনজাংশন ব্যবহৃত হয়। কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা, আর তাকে যুক্ত করার জন্য এই কনজাংশনগুলো ব্যবহৃত হয়, অ্যান্ড অর নর বাট ইয়েট নট অনলি বাট অলসো। এগুলো ছাড়া বাকি সকল কনজাংশনগুলো কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। তাহলে আশা করি সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সেন্টেন্সগুলোতে ক্লজ কিভাবে ব্যবহৃত হয় এবং কোন সেন্টেন্সে কয়টা ক্লজ ব্যবহৃত হয় এটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা একটু ক্লজের প্রকারভেদে যাব। ক্লজের প্রকারভেদ। প্রিন্সিপাল ক্লজ, ক্লজকে সাধারণত তিন ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্বিতীয়টা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এন্ড 3 নাম্বারটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। ওকে, একটু বুঝি। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো পরীক্ষায় আবার একটা সেন্টেন্স দেয়, আমি কিভাবে প্রশ্নগুলো আসে একটু বলি। পরীক্ষায় একটা সেন্টেন্স দেয় এবং সেন্টেন্স আন্ডারলাইন করে, তারপর বলে এটা কি কোন ক্লজ, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট নাকি কোঅর্ডিনেট। আমরা তো ক্লজ চিনি, সিম্পল সেন্টেন্সে কেমন ক্লজ হবে, কমপ্লেক্সে কেমন ক্লজ হবে, কম্পাউন্ড ক্লজ হবে, আমরা একটু দেখিয়েছি। কিন্তু কোন ক্লজটার নাম কি সেটা জানার জন্য আপনাকে এই প্রকারভেদগুলো যেমন জানতে হবে এবং এগুলো কিভাবে আপনি চিনবেন পরীক্ষায় সেটাও জানতে হবে।
প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল ক্লজকে আবার একটা নাম বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজকে কোঅর্ডিনেট ক্লজই বলা হয়। সো প্রিন্সিপাল ক্লজ যে কথা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজও সেম কথা, মানে স্বাধীন বাক্যাংশ যেটাকে বলা হয়। সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে অধীন বাক্যাংশ। আর কোঅর্ডিনেট ক্লজকে এই তিনটার প্রকারভেদ আপনি খুব মনোযোগ দিয়ে আগামী 5 মিনিটের মধ্যে বুঝে ফেলতে পারবেন। প্রথমত দেখেন প্রিন্সিপাল ক্লজ কি। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেই ক্লজটা, যে ক্লজটা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে। একটু দেখি, দেখেন, যেমন ধরেন our class started at 8:30 p.m. ওকে, সো দেখেন এটা একটা ক্লজ। কেমনে ক্লজ? সাবজেক্ট হচ্ছে কয়টা? একটা, এন্ড ফাইনাইট ভার্ব হচ্ছে কয়টা? একটা। তো সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা হচ্ছে ক্লজ। আর এখানে কোনো সাবজেক্টও নাই আর কোনো ফাইনাইট ভার্বও নাই। তো সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব দ্যাট মিন্স ক্লজ একটা। যেহেতু ক্লজ একটা, এটা হচ্ছে পুরোটা একটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। সো প্রথমে আমরা সিম্পল সেন্টেন্সটাকে ফাইন্ড আউট করলাম। এরপর আমরা শিখবো এটা কোন ক্লজে বসছে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ নাকি কোঅর্ডিনেট ক্লজ। খুব মনোযোগ দিয়ে শুনেন। আমাদের ক্লাস 8:30টায় শুরু হয়েছিল, 8:30টায় শুরু হয়েছিল। আচ্ছা, এখন দেখেন এই যে ক্লজটা, এটা কিন্তু মনের ভাব পুরোপুরি প্রকাশ করতে পারছে। আমাদের ক্লাস 8:30টায় শুরু হয়েছিল, এটা তো কথাটা কিন্তু যথার্থ এবং সঠিক। তাহলে যখন কোনো ক্লজ কি করতে পারে, তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, তখন সেটা কি হয়? প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমি যদি বলি হি ইজ পুয়ার, সে গরিব, এটা কিন্তু সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা। সো এটা একটা ক্লজ এন্ড এটা একটা সিম্পল সেন্টেন্স, এবং এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সে গরিব কথাটা কিন্তু শুদ্ধ এবং সঠিক। সো প্রিন্সিপাল ক্লজ হচ্ছে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, যেখানে আর কোনো আকাঙ্ক্ষা থাকে না। দ্যাট মিনস সিম্পল সেন্টেন্সে, মনোযোগ দিয়ে শুনেন, সিম্পল সেন্টেন্সে যে ক্লজটা থাকে সেটা অবশ্যই অলওয়েজ কি ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো আপনাকে পরীক্ষায় যদি বলে সিম্পল সেন্টেন্সে কয়টা ক্লজ? একটা ক্লজ। সাবজেক্ট কয়টা? একটা, ফাইনাইট ভার্ব একটা, তাই ক্লজও একটা। আর তাই এটা কি ক্লজ? এটা, এবং এটা মনের ভাব প্রকাশ করতে পারে বলে সিম্পল সেন্টেন্সে। সো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আশা করি ক্লিয়ার। এবার দেখেন সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজটা আমরা একটু দেখি। তাহলে সিম্পল সেন্টেন্স আমরা জানলাম কি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। সাবঅর্ডিনেট ক্লজ কি দেখেন, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। দেখেন হি ইজ পুয়ার, সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা। সো এটা একটা ক্লজ। হি ইজ অনেস্ট, এটা আরেকটা ক্লজ। সো ক্লজ কয়টা? দুইটা। তো আমরা জানি ক্লজ যখন দুইটা হবে তখন সেটা সিম্পল না, সেটা না হয় কমপ্লেক্স, না হয় কি কম্পাউন্ড। তবে কম্পাউন্ডের কনজাংশনগুলো আমরা জানি অ্যান্ড, অর, নর, তারপর কি বাট, ইয়েট, নট অনলি, বাট অলসো। বাট এখানে দুটাকে যুক্ত করছে যদিও। দো মানে হচ্ছে যদিও সে গরিব সে সৎ। দ্যাট মিনস এটা তো তাহলে আর কম্পাউন্ডে পড়ে না। ক্লজ দুইটা আর কনজাংশনটা কিসের কনজাংশন? এটা কম্পাউন্ডের কনজাংশন না। তাই এটা হচ্ছে এই পুরো সেন্টেন্সটা হচ্ছে একটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। এখন কথা হচ্ছে এই কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ কয়টা? দুইটা। হি ইজ পুয়ার একটা ক্লজ, হি ইজ অনেস্ট একটা কি ক্লজ। আর দুইটা ক্লজকে যুক্ত করছে এই কনজাংশনটা। এখন বলতে হবে এই ক্লজটার নাম কি, এই ক্লজটার নাম কি। এখন একটু মনোযোগ দিলে আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে কি সৎ। এখন দেখেন, ধরেন এইটা, এই অংশটুকু আপনাকে দিই নাই, এটা নাই। আপনি এইটুকু চিন্তা করেন, দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব। তাহলে দেখেন যদিও সে গরিব সেন্টেন্সটা কিন্তু মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতেছে না। যদিও সে গরিব একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। তো যেহেতু আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, এই অংশটুকু ছাড়া এই অংশটুকু সম্পূর্ণ না। এটা দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব বললে সেন্টেন্সটা কমপ্লিট হবে না, ইনকমপ্লিট। তো এই যে যদিও সে গরিব সে সৎ,
যখন শেষ হত বলবো তখন সেন্টেন্সটা কমপ্লিট হবে। অর্থাৎ সেন্টেন্সের এই ক্লজটার উপর ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, ও ছাড়া ও কিন্তু সম্পূর্ণত্ব প্রকাশ করতে পারে না। তাহলে এই যখন ও ছাড়া চলতেছেই না, তাহলে ও কি ক্লজ? নির্ভরশীল ক্লজ মানে ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ কার উপর ডিপেন্ড করবে? হি ইজ অনেস্ট। এবার ধরেন এই অংশটুকু নাই, হি ইজ অনেস্ট, সে সৎ বললে কিন্তু সেন্টেন্সের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়, কারণ সে কি সৎ। তাহলে সে সৎ কিন্তু মনের ভাবটা প্রকাশ পাচ্ছে, ওকে লাগতেছে না। কিন্তু যদিও সে গরিব, তখন কিন্তু একটা আকাঙ্ক্ষা থেকে যায়। তো ও কিন্তু ওকে ছাড়া অচল, তাই ও হচ্ছে ডিপেন্ডেন্ট। কিন্তু ওকে লাগে না, হি ইজ অনেস্ট, সে সৎ, এটা কিন্তু এমনি মনের ভাব প্রকাশ করতেছে, ওকে লাগতেছে না। তাহলে ও কিন্তু তখন কি হচ্ছে না, ওকে লাগতেছে না, সো ও হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্যাংশ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আশা করি ক্লিয়ার হলো। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে অলওয়েজ আপনাকে মনে রাখতে হবে একটা প্রিন্সিপাল ক্লজ হলে আরেকটা কি হবে? সাবঅর্ডিনেট ক্লজ হবে। অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলে একটা ডিপেন্ডেন্ট ক্লজ হবে। আমি আবার একটু ব্যাক করি। সিম্পল সেন্টেন্সে ক্লজ একটা এবং ওইটা অলওয়েজ প্রিন্সিপাল ক্লজ, কারণ ওইটা মনের ভাব প্রকাশ করতে পারে। কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ দুইটা, সো একটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। সো ও যেহেতু ওর উপর ডিপেন্ডেন্ট, তাই ও হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ মানে ও নির্ভরশীল, আর হচ্ছে কি স্বাধীন। আশা করি ক্লিয়ার হলো। তাহলে ও হচ্ছে কি সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর ও হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এছাড়াও আরেকটা ক্লু আপনাদেরকে শিখাই দিই, খুব মনোযোগ দিয়ে শুনেন, এটা আপনাদের কাজে দিবে। যখন সেন্টেন্সের শুরুতে যে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, যে ক্লজটার সাথে কনজাংশন লাগানো থাকবে, আমি আবারও বলতেছি খুব মনোযোগ দিয়ে শুনেন, যে ক্লজটার সাথে কনজাংশন লাগানো থাকবে, সো সেই ক্লজটা সবসময় ডিপেন্ডেন্ট মানে সাবঅর্ডিনেট, ও সবসময় নির্ভরশীল হবে। যেমন ধরেন আরেকটা জিনিস আমি দেখাই, as she was poor, she couldn't continue her study. সো এটা একটু দেখি, এস মানে বুঝাচ্ছে যেহেতু, এস মানে হচ্ছে যেহেতু। দেখেন একটু খেয়াল করেন, শি ওয়াজ পুয়ার যেহেতু সে গরিব, শি কুডেন্ট কন্টিনিউ হার স্টাডি সে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে নাই। দেখেন শি ওয়াজ পুয়ার সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, সো ক্লজ, এটা একটা ক্লজ। শি কুডেন্ট কন্টিনিউ হার স্টাডি ক্লজ, তাহলে ক্লজ কয়টা? দুইটা। এখন দুইটা ক্লজকে যুক্ত করছে এস যেহেতু। তো যেহেতু এটা তো আর এন্ড অর বাট ইয়ের নট অনলি বাট অলসোর মধ্যে পড়ে না, সো এটা কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। সো এই পুরোটা সেন্টেন্সটাই হচ্ছে, পুরো সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমাকে জানতে হবে শি ওয়াজ পুয়ার, শি ওয়াজ পুয়ার এটা কোন ক্লজ? শি কুডন্ট কন্টিনিউ হার স্টাডি এটা কোন ক্লজ? আমি বলছি কনজাংশন যেটা সেটা লাগানো থাকবে। অর্থাৎ দেখেন শি ওয়াজ পুয়ার তার সাথে কনজাংশন আছে না, সো সে হচ্ছে ডিপেন্ডেন্ট, অর্থাৎ সে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর শি কুডন্ট কন্টিনিউ হার স্টাডি, এখানে তো কোনো কনজাংশন লাগানো নাই, সো এ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আশা করি ক্লিয়ার হলো। যদি কনজাংশনটা, এই যে কনজাংশন যেটা আছে এটা যদি মাঝখানে থাকে, তখন আপনি কিভাবে নির্ধারণ করবেন সে কি প্রথম জনের নাকি শেষের জনের? তো এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে I couldn't go to office yesterday because I was ill. Okay, তো দেখেন I couldn't go to office yesterday, I was ill. So এই সাবজেক্ট হচ্ছে একটা, couldn't go finite verb another one, so সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব কয়টা? একটা। I was ill সাবজেক্ট একটা, এই যে was ফাইনাইট ভার্ব একটা। সো এটা একটা ক্লজ, ওইটা একটা ক্লজ, আর দুটা ক্লজকে যুক্ত করছে কে? বিকজ, কারণ। বিকজ মানে হচ্ছে কারণ। তো ক্লজ দুটো হলে এটা হচ্ছে কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে, কিন্তু বিকজ তো কম্পাউন্ডের কনজাংশন না, সো এটা হচ্ছে কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। সো পুরোটা হচ্ছে একটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা ফাইন্ড আউট করব
এখানে দুইটা ক্লসের মধ্যে কোনটা কোন ক্লস শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এখন তো বিকজটা মাঝখানে, এখন এই বিকজটা কি ওর নাকি ওর? তো একটা জিনিস মনে রাখবেন, আই কুডন্ট গো টু অফিস ইয়েস্টারডে বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি কি ছিলাম, অসুস্থ ছিলাম। তো এই যে মনে রাখবেন, যদি মাঝখানে থাকে, যদি মাঝখানে থাকে কনজাংশনটা, তবে এই কনজাংশনটা ওর, আই ওয়াজ ইলের। আমি বলছি যার সাথে কনজাংশন লাগানো থাকবে সেটা হচ্ছে সবসময় কি ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে বিকজ আই ওয়াজ ইল এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এই নির্ভরশীল। আর আই কুডন্ট গো টু অফিস ইয়েস্টারডে এটা হচ্ছে কি ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কি বলা হয়, প্রিন্সিপাল ক্লজও বলা হয়। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা সিম্পল সেন্টেন্সে ক্লজ একটাই, ওইটা প্রিন্সিপাল ক্লজ। আর কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ কয়টা, দুইটা, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যে কোনো একটা ক্লজ হবে। তো আপনাকে বোঝার জন্য আমি একটা টেকনিক শিখে দিয়েছি যে প্রথমে যদি কনজাংশন থাকে তাহলে প্রথম যে ক্লজটা সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ, আর পরের ক্লজটা হচ্ছে সবসময় কি ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর মাঝখানে যদি কনজাংশন থাকে তাহলে পরেরটা যার সাথেও যুক্ত, তাহলে যার সাথে যুক্ত কনজাংশন সে হচ্ছে কি ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, আর আগেরটা হচ্ছে তখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এটা হবে আশা করি প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লিয়ার। এখন দেখেন কোঅর্ডিনেট ক্লজটা কিভাবে বুঝবেন। কোঅর্ডিনেট ক্লজ, শেষ ক্লজটা একটু দেখি। কোঅর্ডিনেট ক্লজ অ্যাকচুয়ালি কোন সেন্টেন্সের ক্লজ? মনে রাখবেন, কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের যে ক্লজগুলো ব্যবহৃত হয় সেগুলাই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্স চিন্তার উপায় হচ্ছে মাঝখানে কোন কনজাংশন, দুই পাশে দুইটা ক্লজ থাকবে, আর মাঝখানে কি হবে, অ্যান্ড, অর, বাট, নর, ইয়েট, নট অনলি, বাট অলসো। তো ওইখানে কমপ্লেক্স সেন্টেন্সে যে ক্লজগুলো ব্যবহৃত হয় সেগুলো কি ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। ওগুলো প্রিন্সিপাল ক্লজও না, সাবঅর্ডিনেট ক্লজও না। আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে একটু দেখি, হি ওয়াজ এ মেরিটোরিয়াস বয়, সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা। সো হি ওয়াজ এ মেরিটোরিয়াস বয় একটা ক্লজ, and he failed in the exam, সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা। সো এটা আরেকটা ক্লজ। আর দুটা ক্লজকে যুক্ত করছে কে, বাট, কিন্তু। সো আমরা জানি যে অ্যান্ড অর বাট এই কনজাংশনগুলো যুক্ত করলে তখন সেটা দুইটা ক্লজ, আর ওই কনজাংশনগুলো যুক্ত করলে সেটা হয় কি কি কম্পাউন্ড সেন্টেন্স। সো এই সেন্টেন্সটা হচ্ছে কি সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ কয়টা, দুইটা, একটা ক্লজ দুইটা ক্লজ। তাহলে আমি বলছি কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। দ্যাট মিনস এটাও কোঅর্ডিনেট ক্লজ, এখানে যে ক্লজগুলো আছে, এন্ড ওইটাও কি ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। ক্লজ অর্থাৎ যেহেতু এটা কম্পাউন্ড সেন্টেন্স, এখানে এই ক্লজটাও কোঅর্ডিনেট ক্লজ, এর পরের ক্লজটাও কি ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, কারণ কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজই হচ্ছে কি ক্লজ।